মানুষের চোখ কিন্তু এখন অন্ধকারে ঢেকে রাখার মতো না। ধর্মভিত্তিক রাজনীতিটা আমাদের কাছে একটা রাষ্ট্র কিন্তু দুর্বল করে ফেলে। আসলে সত্যটাই প্রকাশিত করা ভালো। বাংলাদেশের রাজনীতিতে দুটি দল খুবই বড়, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং এইটাকে লুকানোর কোনো উপায় নেই। কোন দুটি দল? এই দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি। তো যেহেতু রাষ্ট্র পরিচালনা করে আসছে এই পর্যন্ত, আমরা জামায়াতে ইসলাম কিন্তু রাষ্ট্র পরিচালনা করেনি এবং সেইভাবে তারা দৃশ্যমানও হয়নি। তো এই জন্যই আমার মনে হয় আজকে যে কথাটা বলছে প্রচারে বিমুখ, প্রচারের আপনি যে বলছেন বৈচিত্র্যতা, রাস্তাঘাট সব জায়গার মধ্যে উৎসবমুখর, এটা বিপন্ন হওয়ার, এটা শিথিল হওয়ার একটি কারণ আমি যেটা বলি, বিরাট অংশ যারা সরব উপস্থিতি ছিল, অবশ্যই এটা উনি বলছেন বড় মাঠে বড় খেলোয়াড় থাকলে এটা হয়, স্বাভাবিক, আমি এটা একমত। কিন্তু আমার মনে হয় না তারা যে নীরব থাকলেও তাদের ভেতরে কিন্তু একটা সরব উপস্থিতি, সরব অংশীদারিত্ব কিন্তু তারা কাজ করছে। এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনা করার পরে আমার মনে হয় আপনিও একমত হবেন এবং সবাই আমার মনে হয় এখানে আব্দুল আজিজ সাহেবও থাকবেন, মানুষের চোখ কিন্তু এখন অন্ধকারে ঢেকে রাখার মতো না। এখন কে কোন ধরনের ভূমিকা রাখছে রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে দল হিসাবে, এখন দুইটা দল হচ্ছে সবচেয়ে বড়, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামায়াত। আমরা জানি উনি যে কথাটা বলছে ডক্টর মঞ্জুর, আমি একমত, একবার শতভাগ একমত। দেখেন দীর্ঘদিন তারা রাজনীতিতে সরব ছিল, এত ঘাত প্রতিঘাতের মধ্যেও, নিষ্ঠুরতার মধ্যেও এরকম কিন্তু নিষ্ঠুর আচরণ, নিষ্ঠুর নিপীড়ন কিন্তু আর হয়নি। তো সেই দল যদি মাটি মানুষের সঙ্গে শিকড়ে কিন্তু এখন মিশে আছে, তাদের যে অধিকার, তাদের যে বক্তব্য, তাদের যে উপস্থিতি, তাদের যে আবেদন, অন্য আবেদনের চেয়ে আমার মনে হয় শ্রেষ্ঠ এবং শ্রেয় হবে বলে মনে করি। এবং এই জন্যেই বিশ্ববাসী সহ আমি জানি, যতটুকু জানি, এখনও তো রাজনৈতিক কৌশল এসে গেছে, হঠাৎ করে হয়তো আমি দৃশ্যমান হলাম, হয়তো আমার বেশি ভূমিকা ছিল না, কোনো কারণে হয়তো আমি সামনে অগ্রসর হচ্ছি, এটা হচ্ছে দৃশ্যমান হচ্ছি আমি। এটা আমার মনে হয় রাষ্ট্রযন্ত্রের জন্য কতটুকু ভালো হবে আমি জানি না। তবে আমি কাউকে আঘাত দিতে চাই না, কারণ আমরা টকশোতে বসি, কাউকে আঘাত দিন, আমি আর শিক্ষক, আমি খুবই শান্তিবাদী, মানবতাবাদী মানুষ। তবে এখানে ধর্মভিত্তিক রাজনীতিটা আমাদের কাছে একটা রাষ্ট্র কিন্তু দুর্বল করে ফেলে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ধর্মভিত্তিক রাজনীতি কখনো কিন্তু, যেমন ধরুন আজকে মোদী সম্পর্কে কি কথা বলা হচ্ছে, যে মোদী কীরকম ছিল আজকে ভারতের প্রধানমন্ত্রী, ঠিক একইভাবে আমার মনে হয় আমরা চাই না, এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আমাদের হচ্ছে ডেমোক্রেসি, আমাদের এখানে ডেমোক্রেসি থাকবে, সমান অধিকার থাকবে, ভয় ভীতি থাকবে না, ধর্মের কোনো বিষয় নিয়ে আমরা মানুষকে উজ্জীবিত করব না, আবার আঘাত তো আমরা দিতে চাই না, এবং তাদেরকে সেইভাবে করে তাদের মনোজয় করতে চাই না। এখানে এই জন্যই দুর্বল রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু আমি একটা শব্দ বলি, আমি জানি না এটাকে বাইরের মানুষেরা কীভাবে মনে করবেন, ধর্মভিত্তিক রাষ্ট্রটা কিন্তু দুর্বল থাকে, কারণ তাদের ধর্মভীতিতেই তারা মানুষকে সহজে আকৃষ্ট করতে পারে। এই জন্যে ধর্মের আবরণ দিয়ে যদি আমরা চাই, ধর্ম তো সুশাসন তৈরি করা রাষ্ট্রের মধ্যে, যদি এই জন্য আমি যেটা মনে করি, এবং আজকে যেমন ধরেন না, আমাদের তো তারেক সাহেবও বলছে, আমাদের চেয়ারম্যান মহোদয় কী বলছে দেখেন, তিনি এখনও কিন্তু ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলছে, সামনে নির্বাচনটা ষড়যন্ত্রের তিনি আভাস পাচ্ছেন বলছে। তার মধ্যে একটা চিন্তা আছে তো, তিনি দীর্ঘদিন ধরে বাইরে থাকলেও, লন্ডনে থাকলেও কিন্তু এখান থেকে দেশ পরিচালনা করছে। দেখেন কেউ নাই, একটা দেশের রাষ্ট্রযন্ত্র তার একটা দলকে, এত বড় দলকে চালানোর জন্য, আমাদের শহীদ জিয়া নাই, কোকো সাহেব নাই, চলে গেল, সেদিন আমাদের বেগম খালেদা জিয়াও চলে গেল। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আজকে কীরকমভাবে ছিল, উনি রাষ্ট্র পরিচালনা করতে পারেননি এবং সেই রকম তিনি বাতাসও পাননি। তার মধ্যেও কিন্তু আমার মনে হয় তারেক সাহেব লন্ডন থেকে কত যোজন মাইল দূরে তিনি সেখান থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু আমার দলের মধ্যে কিন্তু বিএনপির মধ্যে কোনো রকম সে ক্ষতিগ্রস্ত হয়নি, দল কিন্তু এখনও ঠিক আছে। কেন? তার ভিত খুব শক্ত। তিনি বলছেন যেখানে ধরেন নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে, অবশ্যই তার একটা চোখ আছে, ইনসাইড, তার একটা ইনটিউশন আছে যে তিনি ষড়যন্ত্র বুঝতে পারছে। এই জন্য ষড়যন্ত্র কেন এখানে বিভিন্নভাবে হতে পারে। আমি যেটা মনে করি, ডক্টর ইউনূস সাহেবকে আমি আবারও বলবো এর মাধ্যমে, আমি চাই তিনি অবশ্যই আন্তর্জাতিক বলয়ের একটা মানুষ, তিনি যাতে এই ষড়যন্ত্রের শিকারে না যান। তিনি যেই ব্যবস্থাটা করবেন, তিনি যে একটা সুন্দর, স্বচ্ছ এবং পরিষ্কার একটা নির্বাচন দিতে চাইছিলেন, যেটা প্রথম থেকে আসছিলেন, আমি সেই রকম দিয়ে আমি বিদায় নেব। আমি তার কাছে আশা করি সেই রকম এখন দুইটা দল আছে থাকুক, এবং তাদেরও যাতে সেই রকম কোনো ধরনের
যাতে মানে দৃষ্টিভঙ্গি না জামায়াত থাকে এই নেতা জন্য। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার একটি ঘোষণা আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি বলেছেন যে সারা দেশে নারী হেনস্থা, তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সরাদ্দিনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ হবে। এই প্রথমবারের মতো জামাতের এই নারীদের নিয়ে প্রকাশ্য কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন? তারা রাজনীতি কি বার্তা দিতে চাচ্ছেন বলে মনে হয়? স্যার আপনাকে না, আমাকে আপনাকে, হ্যাঁ। আমাকে বলছেন কি বলছেন আবার একটু বলুন। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটা ঘোষণা দিয়েছেন যে 31 জানুয়ারি প্রকাশ্যে সারা দেশে নারী হেনস্থা, তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে একটি তারা সমাবেশ করবেন। এই প্রথমবারের মতো এই ধরনের জামাতের নারী সমাবেশকে আপনি কি বার্তা না, হিসেবে নারী দেখছেন? সমাবেশকে তারা, আপনি তো প্রথম বলছেন এবং আমাদের ডক্টর মঞ্জুর সাহেবও বলছেন এবং আমাদের সৈয়দ আব্দুল আজিজও বলছেন, আসলে জামায়াত তো নারী নিয়ে কখনো রাজনীতি করেনি এবং নারীরা ছিল সম্পূর্ণ দূরে। হঠাৎ করে নারীদেরকে নিয়ে যে তাদের এত আনন্দ, এটাও আমার কাছে কেমন প্রশ্নবিদ্ধ হয়। কারণ হ্যাঁ, আমরা সম অধিকারে চাই, নারী পুরুষ একই অধিকারে থাকবে, তাদের ভোটাধিকার থাকবে, তাদের সমান অধিকার ভোগ করবে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি জামায়াতকে, আমি দেখেছি জামায়াতের রাজনীতিটা নারী বান্ধব ওইভাবে বলবো না, তাদেরকে কিন্তু একটা পর্দার মধ্যে রাখা হয়েছিল। এখন কিন্তু আমি যতটুকু জানি নির্বাচন আসার সময় থেকে ঘরে ঘরে নাকি নারীদেরকে পাঠানো হচ্ছে, কারণ ওই দুর্বল যেটা বললাম ধর্মভিত্তিক বা তাদের একটা কৌশল, একটা কৌশল আমি মনে করি যে পরিবারের নারীদের একটা অংশগ্রহণ, একটা অংশীদারিত্ব, তাদের একটা প্রভাব থাকে। তো এখন আমার মনে হয় কারণ সামনে যাওয়ার জন্য যেহেতু তারা এখন রাজনীতিতে সরব হয়ে গেছে, এখন দুইটা দল বিএনপি এবং জামায়াত ইসলাম, অবশ্যই নানা ধরনের কৌশলগুলো তারা প্রয়োগ করবে, এটা স্বাভাবিক। কৌশলগুলো তারা প্রয়োগ করবে এবং কীভাবে তারা ভোটের মধ্যে জিতবে এটা তো অবশ্যই তাদের প্রত্যেকটা মানুষের একটা থাকে, তাদের পরিকল্পনা থাকে, যেহেতু আমরা মাঠে আছি। তো এখন সেটা অপকৌশল হোক বা সৎ কৌশল হোক, সেটাকে আমি হিসেবে মূল্যায়ন করবো না।